প্রিয় শিক্ষার্থী, আজকের এই ভিডিওতে আমরা পড়ব তাপগতিবিদ্যার প্রথম সূত্রের বিবৃতি। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্রের বিবৃতিটা অনেক বিজ্ঞানী অনেকভাবে কিন্তু এটা দিয়েছে, কিন্তু আমরা এখানে আজকে প্রথম যে বিবৃতিটা পড়ব বা আমাদের বইতে প্রথমেই যেটা আছে সেটা হলো জুলের বিবৃতি। তো জুলের বিবৃতি কি বলছে, তো আরেকটা কথা একটু বলে নিই তাপগতিবিদ্যার প্রথম সূত্র পড়ার আগে। তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র এইটা কিন্তু আসলে এক ধরনের কি জানো, শক্তির সংরক্ষণশীলতার নীতি থেকে আসা। শক্তির সংরক্ষণশীলতা নীতি, তোমরা জানো এটা কি? শক্তির সংরক্ষণশীলতার নীতিটা কি ছিল? শক্তিকে কখনো ধ্বংস বা সৃষ্টি করা যায় না, শক্তি শুধু এক রূপ থেকে অন্য রূপে ট্রান্সফার হয়। এই যে কথাটা, এইটাই কিন্তু তাপগতিবিদ্যার প্রথম সূত্রের মূল বক্তব্য। তো জুল কি বলছে দেখি আমরা। প্রথমে যে বিবৃতিটা এখানে লেখা আছে দেখো, এটা বিজ্ঞানী জুলের দেওয়া। জুল, তো জুল কি বলছে? জুল বলছে যান্ত্রিক শক্তি তথা কাজকে তাপে অথবা তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হলে, তার মানে যান্ত্রিক শক্তি বা কাজ যদি তাপ শক্তিতে রূপান্তরিত হয় বা তাপ শক্তি যদি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, যান্ত্রিক শক্তি এবং তাপ শক্তি যদি পরস্পরের মধ্যে রূপান্তর হয়, মানে যান্ত্রিক শক্তি তাপে বা তাপ শক্তি যদি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, তাহলে শক্তি ও তাপ অর্থাৎ যান্ত্রিক শক্তি ও তাপ শক্তি পরস্পর সমানুপাতিক। তো যান্ত্রিক শক্তিকে যদি আমি ডাব্লিউ দিয়ে প্রকাশ করি আর তাপ শক্তিকে যদি আমি এইচ দিয়ে প্রকাশ করি, তাহলে সূত্র বলছে যে যান্ত্রিক শক্তি আর তাপ শক্তি পরস্পর সমানুপাতিক। তার মানে ডাব্লিউ সমানুপাতিক এইচ, ডাব্লিউ সমানুপাতিক এইচ, সমানুপাতিক। যান্ত্রিক শক্তি তাপ শক্তি সমানুপাতিক। তো তোমরা সবাই জানো যে সমানুপাতিক চিহ্ন থাকলে সেটা উঠে এখানে একটা কি আসে, একটা ধ্রুবক আসে, তাই না? তো আমরা এখানে সমানুপাতিক চিহ্ন তুলে একটা ধ্রুবক আনলাম। ধ্রুবকটাকে আমরা প্রকাশ করছি জে দ্বারা, ধ্রুবকটাকে প্রকাশ করলাম জে দ্বারা। তাহলে জেটা কি? যে এখানে একটা সমানুপাতিক ধ্রুবক। যে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, এবং এটা জুলের, ধরো জুলের সম্মানার্থে আজকে এটা যে করা। তো এই ধ্রুবকটার নাম কি দেখো, সাধারণভাবে বললে তো যে সমানুপাতিক ধ্রুবক, তো সমানুপাতিক ধ্রুবক বললে তো আর সেটা চেনা যায় না। সবই তো সমানুপাতিক যেখানেই আছে ওখানেই তো একটা সমানুপাতিক ধ্রুবক থাকে। তো এটা কি ধরনের ধ্রুবক? এই যে কে তুমি বলতে পারো জুলের ধ্রুবক, বা এটাকে বলে তাপের যান্ত্রিক সমতা, তাপের যান্ত্রিক সমতা। এই ধ্রুবকটার নাম হচ্ছে তাপের যান্ত্রিক সমতা, কিংবা এটাকে বলে তাপের যান্ত্রিক, এগুলো জাস্ট এক একটা নাম আর কি। তুল্যাঙ্ক, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। ইংরেজিতে এটাকে বলে মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট। এটাকে ইংরেজিতে বলে মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট। এটার কাজটা কি আমরা একটু দেখি। দেখো, মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট, মেকানিক্যাল শব্দটা ধরো আসছে যান্ত্রিক শক্তি থেকে, আর হিট শব্দটা তো তাপ। তো যান্ত্রিক শক্তি আর তাপ শক্তির ইকুইভ্যালেন্ট বিষয়টা কি? তার মানে যান্ত্রিক শক্তি আর তাপ শক্তির মধ্যে সম্পর্কটা কি, সেইটা এই ধ্রুবক দিয়ে বের করা যাবে। ঠিক আছে, এখন ওই ধ্রুবকের মান কত সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি। আগে দেখো, এই যান্ত্রিক সমতা, তাপের যান্ত্রিক
সমতা মানে এই ধ্রুবকটা কাকে বলে, যদি আসে তাপের যান্ত্রিক সমতা কাকে বলে, তাহলে কি লিখবা দেখো। সংজ্ঞাটা আমরা এখানে মুখস্থ করব না, সংজ্ঞাটা আমরা এখানে বানাবো। কিভাবে সংজ্ঞাটা বানাতে হবে দেখো। ধরো ডাব্লিউ সমান হলো জে এইচ। তো ধরো আমরা এখানে বললাম যে এইচ এর মান 1 একক। আচ্ছা, এইচ এর মান 1 একক মানে কি, মানে 1 একক তাপ। এইচটা যেহেতু তাপ, তাহলে এইচ এর মান 1 মানে তাপের পরিমাণ কত, 1। তাহলে এইচ এর মান যখন 1 হয় তখন কাজের মান কত হয় দেখো, কাজের মান হয় জে। এই লাইনটা থেকে, এই জিনিসটা থেকে আমরা সংজ্ঞাটা বলতে পারবো। সেটা কি, এখানে তাপ, এইচ হচ্ছে তাপ, তাপের মান কত ধরছি 1 একক। তাহলে আমরা যদি বলি যে 1 একক তাপকে কাজে রূপান্তরিত করলে, কাজে পরিণত করলে যে পরিমাণ কাজ পাওয়া যায় তাকেই তাপের যান্ত্রিক সমতা বলে। কারণ দেখো, তুমি যখন তাপের মান 1 একক করে দিচ্ছ তখন কাজের মানটাই কিন্তু দেখো যান্ত্রিক সমতা। তুমি যখন তাপের মান 1 একক করে দিলা তখন কাজের মানটাই কিন্তু যান্ত্রিক সমতা, তাই কাজটাই তখন যান্ত্রিক সমতা। তার মানে 1 একক তাপ দ্বারা যেটুকু কাজ হয় সেটাই কি যান্ত্রিক সমতা, তাপের যান্ত্রিক সমতা। আচ্ছা সরি, এখানে একটু স্ক্রিন রেকর্ড হয়ে যাচ্ছে, থাক। আচ্ছা, এটাকে তুমি যদি আরো অন্যভাবে সংজ্ঞাটা দিতে চাও, উল্টা, আমরা এখানে কি বললাম, 1 একক তাপকে কাজে পরিণত করলে যে পরিমাণ কাজ পাওয়া যায় তাকেই যান্ত্রিক সমতা বলে। তো এটা আমরা কোন সেন্স থেকে সংজ্ঞাটা বললাম, তাপকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করার সেন্স থেকে। উল্টাটা যদি বলি যে 1 একক যান্ত্রিক শক্তি ব্যয় হলে বা 1 একক কাজ সম্পাদন হলে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় তাকে তাপের যান্ত্রিক সমতা বলে। এটাও কিন্তু সংজ্ঞা বলা যাবে। অর্থাৎ 1 একক তাপ দ্বারা যেটুকু কাজ হয় সেটাও তাপের যান্ত্রিক সমতা, আবার 1 একক কাজ সম্পাদনের ফলে যেটুকু তাপ উৎপন্ন হয় সেটাও কিন্তু তাপের যান্ত্রিক সমতা। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো। এবার আমরা আসব তাপের যান্ত্রিক সমতার মান নিয়ে। যে এর মান আচ্ছা, যে এর মানের যে বিষয়টা আমি একটু বলে নিই, সেটা হচ্ছে ধরো সূত্রটা কি, ডাব্লিউ সমান জে এইচ। ওকে, তাহলে জে সমান কত, জে সমান তো ডাব্লিউ বাই এইচ, ঠিক না? এখন জে এর মান কত, কত ব্যবহার করবা জে এর মান, এটা ডিপেন্ড করবে এককের ওপর, ইউনিটের ওপর। একটা সময় ছিল যখন তাপের একককে বলা হতো ক্যালোরি। কি বলা হতো? ক্যালোরি। আর ডাব্লিউ আমরা জানি যান্ত্রিক শক্তি, এর একক কি? এর একক হচ্ছে জুল। তাই যদি হয় এইচ এর একক, এইচ এর তাপের প্রাচীন একক ক্যালোরি, আর যান্ত্রিক শক্তির বা কাজের একক হচ্ছে জুল, তাই যদি হয় তাহলে যে এর এককটা আমার কি হচ্ছে বলো তো? যে এর একক হলো জুল পার ক্যালোরি। দেখো এটা জুল, এটা ক্যালোরি, তাহলে তাপের একক হয়ে গেল। এটা
জের একক হলো জুল পার ক্যালোরি। আর যখন জুল পার ক্যালোরি হবে তখন বুঝবা যে এই জের মান হবে কত জানো, মানটা মুখস্থ রাখতে হবে 4.2 জুল পার ক্যালোরি। এই মানটা আসলে 4.18 হয়, 4.18কে আবার 4.2ও বলা যায়। তাহলে এটা হবে জের মান হবে 4.2 জুল পার ক্যালোরি। আবার এইচ এর মান, এইচ তো তাপ শক্তি, পরবর্তীতে দেখা গেছে তাপ তো কোনো পদার্থ না, তাপ হচ্ছে এক প্রকার শক্তি, তাই তাপের একককেও কিন্তু তাপের একক জুল হতে পারে। আবার ডাব্লুর একক তো জুলই। সেই হিসাবে কিন্তু দেখো এই হিসাবটা যদি তুমি করো তাহলে যান্ত্রিক সমতা জের কোনো একক হচ্ছে না, একক নাই। যান্ত্রিক সমতা জের কোনো একক হচ্ছে না, কারণ দুটাই জুল, জুল বাই জুল। তখন কি হচ্ছে, তখন কিন্তু জের মান হয়ে যাচ্ছে 1 এবং কোনো একক নাই। তাহলে এখানে আমরা অঙ্কগুলো করার সময় জের মান দুইভাবে ব্যবহার করতে পারবো। সেটা কি, আবারও বলছি, তুমি যদি তাপের একককে ক্যালোরিতে আর ডাব্লুর একককে জুলে প্রকাশ করো তখন তোমার চাপের যান্ত্রিক সমতার একক হবে জুল পার ক্যালোরি। কি হবে, জুল পার ক্যালোরি হবে। আর তখন এই ধ্রুবকের মান কত হবে, মান হবে 4.2 জুল পার ক্যালোরি। আর তুমি যখন তাপ এবং কাজ দুটাকেই যখন তুমি জুলে প্রকাশ করে দিবা তখন কিন্তু জুল আর জুল কেটে যাবে, উপরেও জুল নিচেও জুল, এই দুইটা জে সমান ডাব্লু বাই এইচ, এই জুল জুল কেটে যেয়ে জের কিন্তু কোনো একক হবে না। এবং যখন একক হবে না এই সিস্টেমে যদি আমি দুটাকে যদি জুলে প্রকাশ করি তখন তাপের যান্ত্রিক সমতার মান হবে 1। আমার কথা বুঝতে পারছো? তাহলে আমরা সূত্রটাকে দুইভাবে লিখতে পারি। এক, ডাব্লু সমান জে এইচ, ডাব্লু সমান জে এইচ লিখতে পারি। এইখানে জের মান 4.2 জুল পার ক্যালোরি, এইচ এর মান এইচ এর একক হবে ক্যালোরিতে, ডাব্লুর একক হবে জুলে। কিন্তু আমি যদি এই সূত্রটা লিখি ডাব্লু সমান এইচ, তাহলে জে নাই। এই অবস্থায় সূত্রটা যদি এইভাবে তুমি লেখো তাহলে ডাব্লুও প্রকাশ হবে জুলে, এইচও প্রকাশ হবে জুলে। কথা ক্লিয়ার? আচ্ছা, এইবার আমরা এই সংক্রান্ত কিছু অঙ্ক করতে পারবো, যে কোনোটা ব্যবহার করেই আমরা করতে পারবো। তবে এইটা বেশি ইজি হবে, যে অঙ্কগুলো আছে এই সংক্রান্ত যে অঙ্কগুলো আসে এইটাতে ইজি হবে, বুঝতেই পারছো। দুটেই জুল, অর্থাৎ সব এসআই একক। আর এখানে ডাব্লুকে জুলে, এইচকে কিন্তু প্রকাশ করতে হবে কিসে জানো, ক্যালোরিতে। এইখানে একটু ভেজাল হতে পারে অঙ্ক করার সময়, এককের বিষয়টা মাথায় রাখতে হবে সেখানে। তো দেখো কিছু অঙ্ক দেখো। এখানে বলছে প্রথম অঙ্কটা বলছে এক ব্যক্তির এক ফোঁটা চোখের পানি, একটা ব্যক্তির এক ফোঁটা চোখের পানি কত উপর থেকে পড়লে চোখের পানির তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি হবে, 1 কেলভিন বৃদ্ধি হবে। তো অঙ্কটা করার সময় আরও কিছু কথা বলা উচিত ছিল অঙ্কটাতে, কিন্তু এইভাবেই পরীক্ষায় আসে জন্য আমি এইভাবেই এখানে তুলছি। এখানে তোমাকে ধরে নিতে হবে তাপ শক্তি সম্পূর্ণরূপে কিসে রূপান্তরিত হচ্ছে, যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তার মানে তোমাকে এখানে লিখতে হবে যে তাপ শক্তি, এখানে এটা লেখা থাকা উচিত ছিল, তাপ শক্তি সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে পরিণত হচ্ছে। আচ্ছা, এবার তুমি চিন্তা করো, এক ফোঁটা চোখের জল, এক ফোঁটা চোখের জলের ভর এম, এটা ধরো এই উচ্চতা থেকে পড়ছে। তাহলে আমরা যদি সূত্রে আসি ডাব্লু সমান এইচ, তাহলে যান্ত্রিক শক্তি এখানে কত হবে, এম ভরের বস্তু যখন এইচ উচ্চতা থেকে নিচে এসে পড়বে তখন যান্ত্রিক শক্তি বা কাজ হবে এমজিএইচ। এই বস্তুটা যখন এখান থেকে এইচ এসে পড়বে তখন কাজ হবে এমজিএইচ। আর এই তাপ দিয়েই চোখের পানির টেম্পারেচারটা বাড়বে, অর্থাৎ এটা হবে এম এস ডেল টি।
আমি কিন্তু যে এখানে ব্যবহার করিনি, তার মানে এটাও জুল এটাও জুল, তাহলে সব এসআই একক। তাহলে এম এম কেটে দাও, এইচ সমান হবে এস ডেল থিটা বাই জি। তো এস এর মান আমরা জানি পানির আপেক্ষিক তাপ 4200, ডেল্টা টি এর মান এখানে 1, জি এর মান অ্যাপ্রক্সিমেট ভ্যালু 10 ধরে নিলাম, তাহলে এটা হবে 420 মিটার। তারপর নিশ্চয়ই এই লোকটা কোনো পাহাড়ের চূড়ায় যে বসে থেকে কান্নাকাটি করছে, এই জন্য ওর চোখের পানি এত উপর থেকে পড়ছে, 420 মিটার উপর থেকে চোখের পানি পড়ছে। এবং চোখের পানি যখন নিচের দিকে পড়ছে, তখন চোখের পানির যে বিভব শক্তি, যান্ত্রিক শক্তি, বিভব শক্তি, ওইটাই কৃতকাজ, ওইটাই তখন সম্পূর্ণরূপে কিসে কনভার্ট হচ্ছে? তাপে কনভার্ট হচ্ছে, এবং চোখের পানির তাপমাত্রা বাড়ছে। মানে বিষয়টা কেমন? এই সেম অঙ্ক দিয়ে তুমি করতে পারো। ধরো একটা জলপ্রপাত, ধরো নায়াগ্রা ফলস, নায়াগ্রা জলপ্রপাতের গ্যালন গ্যালন লিটার, কোটি কোটি লিটার পানি ওপর থেকে নিচে পড়ছে। তাহলে তুমি কি করলা? ওই যেখান থেকে পানি পড়ছে ওইখানকার একটা পানির স্যাম্পল কালেক্ট করলা, আর যেখানে এসে পানি পড়ছে মানে ফলসের নিচে, ওইখান থেকে কিছু স্যাম্পল কালেক্ট করলা, করে দুই জায়গার পানির তাপমাত্রার পার্থক্যটা তুমি দেখে নিলা, দুই পানির তাপমাত্রার পার্থক্য ম্যাপে নিলা। তোমার জলপ্রপাতের ওপরের পানি আর নিচের পানি, এই দুই জায়গার পানির তাপমাত্রা মেপে পার্থক্যটা করে নিলা, সেটাই তোমার ডেল্টা টি এর মান, ডেল্টা টি এর মান। তারপর তুমি এই সূত্রটা বসায় দিলা। অ্যাপ্রক্সিমেট হবে, সরাসরি যে একদম হুবহু মিলবে তা না, কারণ তাপশক্তি সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে রূপান্তর নাও হতে পারে, বা হবেই না, বেশিরভাগ ক্ষেত্রে হবেই না, তাই না? হয়ই না এটা। তাহলে এম এম কেটে দাও, 1 ফোঁটা হোক আর কোটি কোটি লিটার পানি হোক, সমস্যা নাই, দুই পাশ থেকে এম এম কেটে যাবে। দিয়ে ধরো এস এর মান 4200, ধরো জলপ্রপাতের উপরে আর নিচে পানির তাপমাত্রার পার্থক্য ধরো 10 ডিগ্রি সেলসিয়াস, আর তুমি জি এর মান 10 দিয়ে ভাগ করে দিলা, তাহলে ধরো 4200 মিটার ফলসের উচ্চতা হলো। এটা একটা অবাস্তব মান হয়ে গেল, যদিও তাপমাত্রার পার্থক্য এত হবে না, উচ্চতাও আসলে এত হবে না, ঠিক আছে? তো জাস্ট এমনি একটা বললাম আর কি, একটা এক্সাম্পল দিলাম অঙ্কটার। তো এরপরের অঙ্কটা দেখি। এরপরের অঙ্কে বলছে, দেখো, 1 খণ্ড বরফ কত উচ্চতা থেকে পড়লে, ধরো এটা 1 খণ্ড বরফ, 1 খণ্ড বরফ, এটা আইস, 1 খণ্ড আইস, এটার ভর হচ্ছে এম, কত উচ্চতা থেকে পড়লে, ধরো এটা এইচ উচ্চতা থেকে পড়ছে, বরফ খণ্ডটি সম্পূর্ণরূপে গলে যাবে, বরফ খণ্ডটা সম্পূর্ণরূপে গলে যাবে। তো দেখো, এই 1 খণ্ড বরফ যখন এইচ উচ্চতা থেকে পড়বে, তখন আমরা যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি, ডাব্লিউ সমান এইচ, তাহলে 1 খণ্ড বরফ যখন এইচ উচ্চতা থেকে পড়বে, তখন ডাব্লুর মান হবে mgh। আর তাপশক্তির সূত্র কি হবে? বরফ গলছে, বরফ গললে তাপশক্তির সূত্র কি? m ইন্টু LF। যেহেতু আমি এখানে যে ব্যবহার করি নাই, অর্থাৎ এটাও জুলে এটাও জুলে, অর্থাৎ সব এসআই এককে, তাহলে কেজি কেজি কেটে যাবে, তাহলে এইচ সমান হবে LF বাই জি। LF এর মান পানির বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ 336000, আর জি এর মান হচ্ছে ধরো 10, তাহলে 33600 মিটার উচ্চতা থেকে পড়তে হবে, ঠিক আছে? তো এখানে বলছে সম্পূর্ণ বরফ গলবে, নিশ্চয়ই বুঝতে পারছো। এগুলো অঙ্ক একটু এমসিকিউ টাইপে বেশি আসে, অ্যাডমিশনে এমসিকিউতে আসে। এটা কি বলছে? দেখো, সেম অঙ্ক, খালি একটু চেঞ্জ করা হয়েছে। কি বলছে? বলছে যে 1 খণ্ড বরফ কত উচ্চতা থেকে পড়লে বরফ খণ্ডটির 30% গলে যাবে, 30% গলে যাবে। তার মানে এটাই ধরো সেই বরফ খণ্ড, এটা সেই বরফ খণ্ড, ভর এম, ধরো এটা এই উচ্চতা থেকে পড়ছে। এই উচ্চতা থেকে যখন পড়বে, তখন আমরা যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি, ডাব্লিউ সমান এইচ, তাহলে যান্ত্রিক শক্তি কত হবে? যান্ত্রিক শক্তি হবে mgh, কারণ সম্পূর্ণ বরফ খণ্ডই তোমার যান্ত্রিক শক্তি তৈরি করবে। কিন্তু এইচ এবার কি হবে? এবার কিন্তু দেখো, mLF লেখা যাবে না, mLF লেখা মানে কিন্তু সম্পূর্ণ বরফ গলল। এবার সম্পূর্ণ বরফের 30%, সম্পূর্ণ বরফের 30% গলে যাবে, তাহলে এম এর 30% ইন্টু LF, কতটুকু গলছে? এম পুরোটা গলছে না, এম এর 30% গলছে। তাহলে এবার কি হবে বলো? mgh m ইন্টু 30/100 ইন্টু LF, দুই পাশ থেকে এম কেটে দাও, এইচ বের করতে হবে, 30 LF
বাই 100 জি, 30 ইন্টু 336,000 বাই 100 ইন্টু 10, তাহলে 1 2 3 1 2 3, এটা যা হবে এত মিটার হবে অ্যান্সার। একটু ক্যালকুলেটর করো, 30 ইন্টু এটা করো, তাহলেই হবে। তো বুঝতে পারলাম অঙ্কটা। এবার দেখো পরের অঙ্কে যাই। এটা কি বললো, এটা একটু অন্যরকম, তবে একই নিয়ম। বলছে 30 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত একটি সীসার বুলেট, একটা বুলেট চিন্তা করো, বুলেটের ভর ধরো m, এরকম একটা সীসার বুলেট কোথাও থামিয়ে দেওয়ার ফলে, মানে এই বুলেটটা যাচ্ছিল v বেগে, m ভরের বুলেটটা যাচ্ছিল v বেগে, এটা ধরো একটা দেয়ালে আঘাত পেয়ে থেমে গেল। থেমে যাওয়ার কারণে সমস্ত গতিশক্তি তাপে রূপান্তরিত হলো, সমস্ত গতিশক্তি তাপে রূপান্তরিত হলো। তার মানে কি, তার মানে সেই যে গতিশক্তি তাপে রূপান্তরিত হচ্ছে মানেই তো এটা গতিশক্তি তো কৃতকাজ, তাই না, যান্ত্রিক শক্তি। তাহলে W সমান হবে H। বুলেটের তাপমাত্রা কত বৃদ্ধি পাবে, বুলেটের তাপমাত্রা কত বৃদ্ধি পাবে, তাহলে W সমান কিন্তু হবে বুলেটের গতিশক্তি, যান্ত্রিক শক্তি এটা, আর এটা দিয়ে বুলেটের তাপমাত্রা বাড়ছে, তাহলে বুলেটের ভর ইন্টু বুলেটের আপেক্ষিক তাপ ইন্টু ডেল্টা টি। বুঝতে পারলাম? বুলেট ছুটে যাচ্ছে, তাহলে বুলেটের ভিতর কি আছে, গতিশক্তি। বুলেট ছুটে যে একটা দেয়ালে ধাক্কা খেলো, বাধা পেলো, বুলেটটা থেমে গেল। বুলেট যখন থেমে গেল মানে কি, বুলেট যখন থেমে গেল তখন গতিশক্তি হ্রাস পেলো, গতিশক্তিটা হারিয়ে গেল। সেই গতিশক্তি কোথায় গেল, গতিশক্তি তাপশক্তিতে রূপান্তর হলো, এই জন্য গতিশক্তি ইকুয়াল তাপশক্তি। তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে কি, বের করতে হবে ডেল্টা টি। তাহলে mm কেটে দাও, ডেল্টা টি সমান হবে v²/2s। v এর মান 300, 2s এর মান হচ্ছে এই যে এটা 350। কত হয় এটা, (128.57 ডিগ্রি কেলভিন সরি। তো এইটা তো আশা করি সবাই বুঝতে পারছো অঙ্কটা। তাহলে এই যে অঙ্কগুলো, এগুলো কিন্তু এমসিকিউ রিলেটেড আসে, এমসিকিউ আসে, আবার অনেক সময় অ্যাডমিশনে আসে। তো ভালোভাবে এগুলো করবা, সবই কিন্তু ডাব্লিউ সমানুপাতিক এইচ এর অঙ্ক, ঠিক আছে। আমরা এসআই একক ধরে করছি, জে এর মানটা ব্যবহার না করে করছি, কিন্তু কিছু অঙ্ক থাকে যেখানে তুমি জে এর মানটাকে আর অ্যাভয়েড করতে পারবা না, তখন কি হবে, তখন একটা ভেজাল লেগে যাবে নাকি, শিখতে হবে এটা। দেখো এটা একটু একটা বড় অঙ্ক করি, মজার অঙ্ক। আগে অঙ্কটা পড়ে নিই আমরা ভালো করে, আর ঠান্ডা মাথায় দেখবো, একটু বড় অঙ্ক তো। বলছে তাপ কুপরিবাহী বস্তু দ্বারা তৈরি একটি নলের মধ্যে, একটা নল, একটা নলের মধ্যে 800 গ্রাম সীসার গুলি ভর্তি করে, সীসার গুলি করা নেওয়া হয়েছে। ধরো এগুলো সীসার গুলি, এগুলো সীসার বুলেট, সীসা। এই সীসার ভর হচ্ছে 800 গ্রাম, কেজি করলে 0.8 কেজি। ভর্তি করা হলো নলের মধ্যে, একটা নলের মধ্যে সীসার, অঙ্কটা বুঝবা কিন্তু ভাই, একটা নলের মধ্যে সীসার বুলেট নেওয়া হলো। নলটি 1 মিটার লম্বা, দেখো এই নলটা এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 1 মিটার। এবং উলম্বভাবে ধরা হলো, মানে এইভাবে নলটাকে রাখা হয়েছে, একটা নলের মধ্যে বুলেট নিয়ে নলটাকে এইভাবে রাখা হয়েছে। তাহলে বুলেটগুলো কোথায় থাকবে, বুলেটগুলো থাকবে নলের নিচে। নলটিকে হঠাৎ উল্টানো হলো, মানে এইভাবে একটা নল তুমি নিছো, নলের মধ্যে বুলেট আছে, নলটাকে তুমি হঠাৎ করে এইভাবে উল্টায় দাও। নলটা ছিল এইভাবে, তাহলে নলের ভিতর থাকা সীসাগুলো কোথায় আছে, নিচে। তুমি যখন নলটাকে হঠাৎ করে উল্টায় দিবা, তখন কিন্তু নিচ থেকে সীসাগুলো ওপরের দিকে, নিচের দিকে পড়তে থাকবে, ওই উপরের সীসাগুলো নিচে পড়তে থাকবে। আমি আরেকবার বলছি, ধরো তুমি নলটাকে এইভাবে ধরছো, তাহলে সীসাগুলো কোথায় আছে, নলের নিচে। তুমি হঠাৎ করে এটাকে উল্টায় দিবা, সীসা চলে গেল উপরে, এবং উপর থেকে কিন্তু নিচের দিকে নামতে থাকবে, তাই না। এভাবে নলটিকে 50 বার উল্টানোর ফলে দেখা গেল যে সীসার গুলির উষ্ণতা 3.89 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়। তাহলে 50 বার উল্টানো হয়েছে এইভাবে, এর ফলে সীসার তাপমাত্রা বৃদ্ধি পাইছে কত, 3.89 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাইছে। উৎপন্ন তাপ সম্পূর্ণভাবে সীসায় আছে ধরে নিয়ে, তার মানে সীসা যে নিচের দিকে পড়ছে
তাপ উৎপন্ন হচ্ছে এবং সেটা দিয়েই কিন্তু সীসাটা উষ্ণ হচ্ছে। তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক নির্ণয় করো। দেখো এবার জে এর মানটাই নির্ণয় করতে বলছি। সীসার আপেক্ষিক তাপ, সীসার আপেক্ষিক তাপের মানটা দেওয়া আছে। দেখো কোন এককে, ভালো করে দেখো, 0.03 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, বুঝতে পারছো তো? এবার এককের একটু ঝামেলা তৈরি হয়েছে। দেখো তা আমরা সুন্দর মতো এই সূত্রটা ইউজ করতে পারবো, W সমান JH। এবার এটাতে আমরা আসবো, যেহেতু আমাদেরকে যান্ত্রিক তুল্যাঙ্কের মান বের করতে বলছে সেহেতু আমরা এই সূত্রে আসবো। এবার এসে একক ধরে করবো না, এবার আমরা জুল ক্যালোরি ধরে করব। তাহলে ডাব্লুর মান কত হবে বলো তো? দেখো আরেকবার দেখো, এই সীসার নল আমি এইভাবে ধরছি, তাহলে সীসাগুলো নিচে আছে। একবার যখন উল্টালাম তখন সীসাগুলো কতখানি নিচে নেমে আসলো? নলের ভিতর দিয়ে 1 মিটার নিচে নেমে আসলো একবার উল্টানোর ফলে। তাহলে একবার উল্টানোর ফলে এটা হবে কত? mgh। এই এইচ এর মান ধরো 1 মিটার। তাহলে একবার যখন উল্টাবো তখন সীসাগুলো কিন্তু 1 মিটার নিচে নামবে, অর্থাৎ এইচ পরিমাণ নিচে নামবে, mgh। কিন্তু আমি যদি এটা n সংখ্যক বার উল্টাই, এটার সাথে n গুণ হবে, যে হবে, এবং এইচ হবে এটা ms ডেল্টা টি। তবে এবার একটা জিনিস খেয়াল করো, ডাব্লু কিন্তু প্রকাশ হবে ভাই জুলে, আর এইচ কিন্তু প্রকাশ হবে ক্যালোরিতে। এবার জুল মানে এসআই একক, তাহলে এগুলো সব এসআই একক, কিন্তু এগুলো কিন্তু এসআই একক না, এগুলো কিন্তু এমনভাবে একক বসাতে হবে যেন ক্যালোরি আসে। তবে দেখো এখানে এম এর মান বসাও, কেজিতে বসবে, সব এসআই একক, এদিকে সব এসআই একক, তাহলে কেজিতে বসবে 0.8 কেজি, জি এর মান 9.8, এইচ এর মান 1 মিটার, এন এর মান 50। জি এর মান বের করতে হবে। এই দিকের যে এম এর মান, এইটা কিন্তু কেজিতে বসানো যাচ্ছে না। কেন? দেখো এটা যদি তুমি কেজিতে বসায় দাও, এস এর মানের মধ্যে কিন্তু কেজি নাই, দেখো আছে পার গ্রাম। ভালো করে খেয়াল করবা, এস এর একক কিন্তু কেজিতে নাই, পার গ্রামে আছে। তাহলে এম এর মানটা গ্রামে বসাতে হবে, এটা হবে 800 গ্রাম, আর এস এর মান হবে 0.03 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। এইটা করলে কেন তুমি যে গ্রাম আর পার গ্রাম কিন্তু কেটে যাবে, তুমি যদি এটা কেজিতে আর ওটা গ্রামে বসাও তাহলে মিলবে না। এই জন্য এটা গ্রাম, এটাও যেহেতু এস এর মান পার গ্রামে ছিল, তাই এই এম এর মানটা আমাকে গ্রামে বসাতে হবে। আর ডেল্টা টি এর মান হচ্ছে 3.89। এটা সেলসিয়াসে আছে, ওটাই কিন্তু কেলভিন বা সেলসিয়াস যেটাই করো ওইটাই। তাহলে এখান থেকে যদি তুমি জে এর মান বের করো তাহলে কি হবে? দেখো 0.8 ইন্টু 9.8 ইন্টু 50 বাই নিচে কত? দেখো 800 ইন্টু 0.03 ইন্টু 3.89 কত হয় এটা? দেখো 0.8 ইন্টু 9.8 ইন্টু 50 ভাগ 800 ইন্টু 0.03 ইন্টু 3.89 4.19। বাহ, সুন্দর মান আসছে, 4.19 বা 4.2 একক হবে কত? জুল পার ক্যালোরি। এদিকে তো সব এসআই একক, তাহলে এগুলো জুল, আর এদিকে তো এই যে গ্রাম পার গ্রাম কেটে যাবে, সেলসিয়াস পার সেলসিয়াস কেটে ক্যালোরি থাকবে, জুল পার ক্যালোরি হবে। আর আমরা যখন এই এককটা লিখছি, সূত্র লিখছি, তখন তো যে একক জুল পার ক্যালোরি হবে, এটা তো আমি আগেই বলে দিছি। তো আশা করি সবাই বুঝতে পারলাম। তাহলে এই যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, আজকের ক্লাসে আমরা শুধু জুলের বিবৃতি পড়লাম, এখানে কিন্তু তাপগতিবিদ্যার প্রথম সূত্র শেষ না। এর পরের ক্লাসে আমরা পড়বো ক্লসিয়াসের বিবৃতি। আজকের এই ক্লাসে জুলের বিবৃতি শেষ হলো। আমরা সুন্দর করে কি করলাম? প্রথমে দেখো, প্রথমে পড়লাম সূত্রটার বিবৃতি, তারপরে পড়লাম সূত্রটা কি, তারপর সেই ধ্রুবকটা চিনলাম, তারপরে আমরা সেই রিলেটেড কয়েকটা অঙ্ক করলাম। তোমরা যখন যে কোনো টপিক পড়বা তখন এই সিস্টেমে পড়বা। আগে সূত্রটা ভালো করে পড়বা, সংজ্ঞা থাকলে পড়বা, থিওরিটা আগে বুঝে নিবা, এককের মান, ধ্রুবকের মান কখন কি, সব আগে ভালো করে থিওরিটা মাথায় নিয়ে নিবা, তারপর সেই থিওরি রিলেটেড অঙ্কগুলো করবা। ঠিক আছে? এর পরের ক্লাসে আমরা পড়ব ক্লসিয়াসের বিবৃতি। আর এই সূত্র সম্পর্কে একটা কথা মনে রাখবা, তাপগতিবিদ্যার প্রথম সূত্র ফিজিক্সের কোন নীতি থেকে আসা বা ফিজিক্সের কোন সূত্রের থেকে আসছে এটা, তাহলে এক কথায় উত্তর দিয়ে দিবা, শক্তির সংরক্ষণশীলতার নীতি। আবারও বলছি, তাপগতিবিদ্যার প্রথম সূত্র কোন সূত্র থেকে আসা? শক্তির সংরক্ষণশীলতা নীতি থেকে আসা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।